বাংলাদেশ মুখিয়ে আছে চীনের সাথে তিস্তা ব্যারেজ চুক্তি কখন হবে। একনেকে ইতিমধ্যে চীনের সাথে অর্থনৈতিক জোনের যে অনুমোদন তা হয়ে গিয়েছে। এই দুটি বিষয়ই ভারতের জন্য খুবই হুমকিস্বরূপ, থ্রেট হিসেবে নিয়েছে ভারত। আপনারা ইতিমধ্যে বাংলাদেশের ভিতরে যে অস্থিরতা দেখছেন তার পেছনে নিশ্চিতভাবেই ভারত রয়েছে, এতে সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। মাস দেড়েক আগে তারেক রহমান সংসদে বলেছিলেন প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসে তিনি তাপ অনুভব করছেন, আর 3 দিন আগে তারেক রহমান বলেছেন তিনি ক্ষমতার চাপ অনুভব করছেন। তো কখনো তাপ অনুভব করা ও কখনো ক্ষমতার চাপ অনুভব করা, এসবের মধ্যেই তারেক রহমানের সংকটটা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। তারেক আসলে কতটা সংকটে রয়েছেন। ক্ষমতার উত্তাপের মাঝখানে তারেক রহমান বসে আছেন। একদিকে কুচক্রী ভারত, আরেকদিকে বন্ধু চায়না, আর চীন এবং ভারতের গেম চলছে অনবরত। এই গেমের মধ্যেই তারেক রহমান নিজেকে উদ্ধার করে নিতে হবে। এখানেই তারেক রহমানের বন্দোবস্ত নির্ধারিত হবে আগামী 5 বছর তিনি কিভাবে দেশ চালাবেন। তবে তারেক রহমান একটি চমৎকার কৌশল নিয়েছেন। ভারতকে অসন্তুষ্ট করে চীন যাচ্ছেন না, আবার চীনকে অসন্তুষ্ট করেও ভারত যাচ্ছেন না। তিনি মালয়েশিয়া সফর করছেন, এরপরেই তিনি চীনে যাবেন। তবে চীন কি তাকে তার প্রত্যাশা মতো সকল চাওয়াগুলো পূরণ করবে, তাই নির্ভর করবে এখনকার আলোচনায়। এই যে দেখেন তারেক রহমান সরকারের সিদ্ধান্তহীনতা, তারা ভারতকে নাকচ করে দিবে নাকি চীনকে নাকচ করে দিবে। কিন্তু চীনকে কোনোভাবেই নাকচ করা সম্ভব না, কারণ চীন দীর্ঘদিনের বন্ধু, আর চীনের কাছে রয়েছে গাড়ি গাড়ি টাকা। আপনি চাইলেই টাকা পাবেন চীনের কাছে, ভারত আমাদেরকে সেই টাকা দিতে পারবেন না। এই কারণেই শেষ পর্যন্ত তারেক রহমান বেছে নিয়েছেন চীনকে। এরপর থেকেই ভারত যখন বুঝতে পেরেছে আমরা বাংলাদেশের সরকার অর্থাৎ তারেক রহমান চীনের দিকে ঝুঁকে পড়েছে, তখন থেকেই সীমান্ত হত্যা শুরু হয়েছে। খেয়াল করলে দেখবেন মহাখালীতে কয়েক ধরনের কালেমার পতাকা উত্তোলন করে বাংলাদেশকে জঙ্গি সাব্যস্ত করার নতুন কৌশল নিয়েছে। যেই সকল হুজুরেরা এই পতাকা টাঙ্গিয়েছে এরাই কিন্তু ভারতের দালাল। এরপরে পাকিস্তানে অস্ত্র পাওয়া গিয়েছে, পাকিস্তানের তৈরি অস্ত্র পাওয়া গিয়েছে মাদ্রাসায়। রংপুরের রাম মূর্তি নিয়ে গরম করে তুলেছে পরিস্থিতি অ্যাডভোকেট চৈতালি, এবং কি বাংলাদেশে নতুন প্রদেশ গঠনের হুমকি দিয়েছে। ধানমন্ডিতে 9 তারা থেকে শিশুকে ছুঁড়ে মেরে হত্যা করা, এই সবগুলো বিষয় দেখবেন একে একে সামনে আসবে। সবগুলো বিষয়েরই পেছনে রয়েছে ভারত। আপনি যখন ধানমন্ডির 9 তারা থেকে শিশুকে ছুঁড়ে মারা হয়েছে, এই জিনিসটি নিয়ে পরিস্থিতি যখন গরম হবে তখন বুঝতে পারবেন এত বড় ঘটনা আমরা জানলাম না, খুব সামনে এই জিনিসটি কাছে আনবে। বাংলাদেশের কিছু শক্তি ডিপ স্টেট এই জিনিসটি নিয়ে দেখবেন আলোচনা শুরু করবে। এখন একটা জিনিস আপনারা খেয়াল করছে কিনা, মীর শাহে আলম বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি তার জেলায় কয়েকটি ইউনিয়ন নতুন করে রিনেম করার জন্য যেভাবে আলোচনায় রয়েছেন, তার তুলনায় রংপুরে রাম মূর্তি নিয়ে যা হচ্ছে এটা কি কিছুই না। কারণ শাহে আলমকে আলোচনায় রেখে রাম মূর্তির ব্যাপারটি আড়ালে রাখতে চায়। এই কারণেই এর আগেই অনেকগুলো ঘটনা ঘটিয়ে দিয়েছে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সম্মিলিত ডিপ স্টেট। এর পেছনে রয়েছে বাংলাদেশের ভারতপন্থী দালালেরা, ডিজিএফের একটি অংশ থেকে থাকতে পারে। কতগুলো ঘটনা, মীর শাহে আলম, 9 তারা থেকে শিশু নিক্ষেপ, সীমান্ত হত্যা, রাম মূর্তি, অ্যাডভোকেট চৈতালি, সুশান্ত, সবগুলো বিষয় একসাথে সামনে এসেছে শুধুমাত্র তারেক রহমানকে চাপে ফেলার জন্য। খেয়াল করলে দেখবেন সেই জুন মাস, সেই চীন সফর, সেই ভারতের বাধা, 2024 সালে ঠিক এই সময়ে শেখ হাসিনা চীন সফর করেছিলেন, কিন্তু ভারত চাইছিল না শেখ হাসিনা কোনোভাবেই চীন সফর করুক।
ভারতের কথা না শুনেও শেখ হাসিনা চীনে গিয়েছিল। এরপরেই কিন্তু ভারত ঢাকা ইউনিভার্সিটিতে শাহবাগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন বসিয়ে দেয়, কিন্তু সেই আন্দোলনই শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়ে যায়। চলছে জুন মাস, শেখ হাসিনাও জুন মাসে একই কাজ শুরু করেছিলেন 2024 সালে। ভারতের অসন্তুষ্টি ঠিক একইভাবে এই চীন সফরেও ভারতের অসন্তুষ্টি। শুধুমাত্র শেখ হাসিনার জায়গায় এখন রয়েছেন তারেক রহমান। শেখ হাসিনা তাদের প্রিয় মানুষ, প্রিয় দালাল, কিন্তু দালালও মাঝে মাঝে ছোবল মারতে চায়। দালালেরও তো কিছু স্বার্থ থাকে, সেই ছোবলকে নিয়ন্ত্রণ করার জন্যই ভারত মূলত শেখ হাসিনাকে থ্রেট দিয়ে দিয়েছে। কিন্তু ভারতের এই থ্রেট শেষ পর্যন্ত চিন্তাই হয়ে যাবে, ভারত তা কল্পনাই করতে পারে। ভারতের সারা রাতের এবাদত আর আমেরিকার 5 মিনিটের পেশাব একই জিনিস। ভারত সারা রাত কৌশল করবে, 6 মাস ধরে কৌশল করবে, আর আমেরিকা সেখানে পেশাব করে ভাসিয়ে দেবে। আমেরিকার পেশাবের সমতুল্য ভারতের 6 মাসের প্ল্যান এখনো হয় নাই। 2024-এর আন্দোলন তাই প্রমাণ করে দিয়েছে। কারণ আমেরিকা 6 মাস ধরে প্ল্যান করে 5 মিনিটে তা বাস্তবায়ন করে ফেলে, আর ভারত 5 মিনিটে প্ল্যান করে বাস্তবায়ন করতে লাগে 6 মাস। এখানেই আমেরিকার সাথে ভারতের, ইন্ডিয়ার পার্থক্য। তবে এখন কথা হলো, দেখেন তারেক রহমানকে এখন পর্যন্ত আমেরিকা আমন্ত্রণ জানায় নাই। এটা তারেক রহমানের সরকারের জন্য খুব ভালো লক্ষণ নয়। খালেদা জিয়া যখনই প্রধানমন্ত্রী হতেন সবার আগে আমেরিকা আমন্ত্রণ জানাতো, তারপর রাশিয়া আমন্ত্রণ জানাতো। তারেক রহমানের সরকারের যে ক্রাইটেরিয়া তা এখনও রাশিয়া ধরতে পারেনি। আর ভারত তো ধরতে পারুক আর না পারুক, তারা সব সময় বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য সব সময় চাপে রাখে। অর্থনৈতিক হোক, সীমান্ত দিয়ে হোক, সংখ্যালঘু দিয়ে হোক, অথবা দেশের ভিতরে নিরপেক্ষতার মুখোশ ধরে থাকা দালালদের দ্বারা হোক, শেষ পর্যন্ত তাদের সুইট প্ল্যাটফর্ম হিসেবে প্রথম আলো তো আছেই। কথা হলো, তারেক রহমান কার কাছে আত্মসমর্পণ করবেন? আত্মসমর্পণ না করে মাথা উঁচু করে থাকার কমনীয়তা থাকলেও সেই গার্ড ইন্টারনাল মেরুদণ্ডের শক্তি কি তার রয়েছে, সেটা দেখা যাবে খুব শীঘ্রই। পরিণতি, উত্থান এবং স্থিতিশীলতা কতটা বজায় রাখতে পারেন তা আমরা অচিরেই বুঝতে পারব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।